আচ্ছা, আগের যেটা পড়ে গেছে আমি একটু সেইখান থেকে একটু লিখেন তো। I saw a লিখছেন? জি স্যার। I saw a sleeping boy. আচ্ছা, I saw a sleeping boy. স্লিপিং এর নিচে একটা আন্ডারলাইন করেন। করছেন? আন্ডারলাইন করছেন? জি স্যার। আচ্ছা, এবার একটু বলেন আমাকে, এটা পার্টিসিপল না জিরান্ট? স্যার এটা পার্টিসিপল। আচ্ছা, কে বলছেন? আরাফাত সাহেব বলছেন না হাফিজ সাহেব বলছেন? আরাফাত। আচ্ছা, বলেন তো স্লিপিং কেন পার্টিসিপল হবে? কারণ বয়টা হচ্ছে মুভ করতেছে। বয়টা মুভ করে নেই, স্লিপিং নিজে মুভ। স্লিপিংটা মানে চলতেছে আর কি। হ্যাঁ, স্লিপিংটা মুভমেন্টের মধ্যে আছেন। আচ্ছা, বাকি যারা শুনতেছেন আপনারা সবাই কি এটার সাথে একমত? স্যার পার্টিসিপল হচ্ছে বয়, যেহেতু এখানে নাউন, নাউনের পূর্বে একটি মাত্র শব্দ আমরা জানি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় স্যার। আর হচ্ছে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ যেহেতু করে, ভার্বের সাথে আইনের যোগে অ্যাডজেক্টিভের কাজ করলে আমরা তখন সেটাকে পার্টিসিপল হিসেবে ধরি স্যার। আচ্ছা, তাহলে লিখুন I saw a sleeping gown. Saw a sleeping gown. স্যার স্লিপিং কি বলছেন বুঝতে পারিনি। I saw a sleeping gown. গাউন এই যে গায়ে দেয় সে স্লিপিং গাউন। ও লিখছেন? জি স্যার। আচ্ছা, এবার স্লিপিং এর নিচে দাগ দেন। জি স্যার। আচ্ছা, এবার মিস্টার আমিনুল বলেন এই স্লিপিংটা কি? এটা তো জিরান্ট, এটা তো চলমান না স্যার। আচ্ছা, রাইট, আমি এইটাই শুনতে চেয়েছিলাম যে আপনার এইখানে অনেকগুলো নিয়ম আছে। আপনি কখনো হট দিয়ে প্রশ্ন করবেন, কখনো হাউ দিয়ে প্রশ্ন করবেন, অনেক কিছু দিয়ে প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর ফলাফল শেষ পর্যন্ত থাকবে 0। আমি জাস্ট যেই নিয়মটা বলছি আপনারা সেই নিয়ম দিয়ে যতগুলো আছে প্রায় সবগুলোকে আপনারা সলভ করতে পারবেন। বুঝতে পারছেন? সবগুলোকে আপনারা সলভ করতে পারবেন। যেমন আমি যদি আরেকটা উদাহরণের কথা বলি, একটু লিখুন। লিখেন, এডুকেশন ইজ এনলাইটেনিং। এডুকেশন ইজ এনলাইটেনিং। লিখছেন? জি স্যার। এখন এনলাইটেনিং এর নিচে দাগ দেন। জি স্যার। এবার বলেন এটা জিরান্ট না পার্টিসিপল? স্যার এটা পার্টিসিপল স্যার। আচ্ছা, কেন পার্টিসিপল কেন? স্যার এটা এডুকেশন তো আলো ছড়ায় স্যার, ঠিক আছে, আলোকিত করে। এডুকেশন শিক্ষা আলোকিত করতেছে না আমাদের। আচ্ছা, আলোকিত করতেছে। আচ্ছা, বুঝলাম। আর আরেকজন বলেন, মেয়েদের মধ্যে থেকে একজন বলেন। বলো, মেয়েদের মধ্যে থেকে একজন বলো। এই আরাফাত সাহেব। জি স্যার। আপনার গ্রুপে যে কয়েকজন ছিল, ববিতা ছিল, আরে কয়েকজন ছিল, তারা কোথায়? স্যার ওরা মনে হয় একটু বাসায় গেছে নাকি, আর পরে আর কথা হয়নি। যে ক্লাসটা তো বাসায় বলে বলতে পারতো। এবার মিস্টার আরাফাত আপনি বলেন, এডুকেশন ইজ এনলাইটেনিং, এটাকে যে বললাম, এই এনলাইটেনিংটার নিচে আমি দাগ দিলাম। আজকে আমার শরীরটাও খারাপ, আমার লিখতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তারপর আমি একটু লিখে আপনি এমনিতেই বলেন, আমরা লিখতেছি, সমস্যা নেই। আচ্ছা, লিখেন এডুকেশন ইজ এনলাইটেনিং। লিখছেন না?
লিখছি স্যার। না এখন বলেন, এই যে এনলাইটিংটাকে মিস্টার আমিনুল উনি বলছেন যে এটা পার্টিসিপল, আপনি কি এর সাথে এগ্রি? জি স্যার এগ্রি, এটা হচ্ছে আচ্ছা। পার্টিসিপলই হবে, কারণ শিক্ষা সবসময় আলো ছড়ায়, এটা তো আচ্ছা, চলমান, শিক্ষা সবসময় আলো ছড়ায়, সে যখনই হোক। আচ্ছা। আচ্ছা, এরপরে আরেকটা লিখেন তো, ওয়াকিং এ লং ওয়ে। কমা দেন, আই ফাউন্ড দ্য শপ। লিখছেন? জি স্যার। আচ্ছা, এবার ওয়াকিং এর নিচে দাগ দেন। ওয়াকিং এর নিচে দাগ দেওয়া হলে এবার মেয়েদের মধ্যে থেকে যে কেউ একজন বলো, এটা কি ওয়াকিংটা কি জেরান্ড হবে না পার্টিসিপল হবে? জিরান্ড। জিরান্ড হবে। জুলিয়া কি আছো? জুলিয়া শুনতে পাচ্ছ? জুলিয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন বলো এটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে? স্যার এটা কি আমি পুরোপুরি এটা লিখতে পারি নাই তো, কি আচ্ছা, বলছেন এটা না লিখতে পারলে এটুকু তো লিখছো, ওয়াকিং এ লং ওয়ে, এটুকু। হ্যাঁ, ওয়াকিং এ লং ওয়ে, এটুকু তো লিখতে পারছো। জি স্যার। আচ্ছা, এবার বলো এটা জিরান্ড। চলমান বুঝায় না স্যার। এটা জিরান্ড হবে। আচ্ছা, এখন ওই বাকি ছেলেদের মধ্যে থেকে একজন বলেন এটা জিরান্ড হবে না পার্টিসিপল হবে? জিরান্ড হবে। মিস্টার ফয়সাল বলছেন জিরান্ড হবে। আচ্ছা, স্যার আরাফাত বলছি। হ্যাঁ আরাফাত আমি। আচ্ছা, আরাফাত বলছেন। আচ্ছা, মিস্টার আমিনুল বলেন এটা জিরান্ড হবে না পার্টিসিপল হবে? স্যার আই এম নট শিওর বাট আই ওয়ান্ট টু গেস স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমি মনে করছি স্যার এটা জিরান হবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে আই এম লিটল বিট, মানে আমি কিছুটা হতাশ যে আপনাদেরকে যদি আমি এখন মোটামুটি 20-25টা নিয়ম শিখিয়ে দিতাম, যেমন আমার কাছে নিয়মের শিট আছে, কিন্তু আমি এগুলো যারা পড়তে আসে তাদেরকে একটু মার্কেটিংয়ের জন্য দেখাই, কারণ আমি খুব ভালো করেই জানি এই নিয়ম পড়ে জিরান পার্টিসিপল নিয়মগুলো যারা লিখছেন, রাইটারও নিয়মের শিট যদি তাদের কাছে না থাকে এগুলো খুঁজে বের করতে পারবেন না। আচ্ছা, আমি সেন্টেন্সটা একটু লিখি, আমি শুধু ওইটুকু একটু লিখব, ওয়াকিং এ লং ওয়ে। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, ওয়াকিং এ লং ওয়ে, এই আপনারা এই যে 20-25টা রুলস বা নিয়ম যখন আপনাদের দেখানো হতো তখন আপনারা হয়তো বা পারতেন, ঠিক আছে? এখন সেইটা না করে আমি আপনাদেরকে একটা নিয়ম বলে দিয়েছি, এখন আপনারা যদি সেই একটা নিয়মও যদি মাথায় না রাখেন তাহলে সেটা তো নিতান্ত দুঃখজনক হবে, বুঝছেন? আপনারা যে স্টাইলে গ্রামার পড়েন এখন তো বুঝতে পারতেছেন আপনাদের গ্রামারের কি অবস্থা। জিরান পার্টিসিপল এমন কোনো পরীক্ষা নেই যে জিরান পার্টিসিপল না আসে। সিম্পলি একটু দেখেন তো, ওয়াকিং এর লং ওয়ে এর ভিতরে মুভমেন্ট আছে কিনা? মুভমেন্ট আছে? হ্যাঁ আছে স্যার, মুভমেন্ট আছে। তো মুভমেন্ট থাকলে কি হবে? মুভমেন্ট থাকলে পার্টিসিপেট হবে স্যার। কোনো কিছুর আর দরকার নেই। এখন দেখেন এর যে রুলসটা, সেই রুলসটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এর পরে অথবা ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন সহযোগে যুক্ত কোনো ফ্রেজের পরে অন্য একটি ভার্ব না থেকে সাবজেক্ট থাকলে ভার্ব বা আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হবে। দ্যাট মিন্স আমরা পার্টিসিপল বলতে এখানে প্রেজেন্ট পার্টিসিপলে বোঝাচ্ছি। এরকম প্রায় 15-20টা নিয়ম আছে। আমি কিছুটা হতাশ। এর অর্থটা কেমন আসতেছে ওয়াকিং আর লং ওয়ে?
অনেক লম্বা পথ হেঁটে। বুঝছেন? এই পুরো সেন্টেন্সটা হচ্ছে ওয়াকিং এ লং ওয়ে আই ফাউন্ড দ্য শপ। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আপনারা একটু তুলে নেন। ওয়াকিং এ লং ওয়ে আই ফাউন্ড ফাউন্ড দ্য শপ ওকে। এর বাংলাটা একটু নিচে লিখে নেন। অনেক লম্বা পথ হেঁটে আমি দোকান পেলাম। আচ্ছা কারো কি বুঝতে কি একটা সমস্যা আছে? না স্যার। আচ্ছা এই আমার বেশিরভাগ গ্রামার পড়ানোর স্টাইলই হবে এইরকম, কারণ আমার কাছে মনে হয় না গ্রামারের মধ্যে এমন কিছু আছে যেটা 6 মাস 7 মাস পড়তে হবে। যদিও বাস্তবতা হচ্ছে যে আপনারা দিস্তার পর দিস্তা কাগজ ভরেন, মোটামুটি 7-8 মাস পড়েন, তারপরে আপনাদের শুধু পার্টস অফ স্পিচের নাউনই শেষ হয় না। তা আমার পড়ালেখার স্টাইলটা হলো ভিন্ন। আমি দেখেন আপনাদের এই জিরান পার্টিসিপল জাস্ট সিম্পল একটা নিয়ম শিখিয়ে দিয়েছে। এরপর যখন আমার সাথে ক্লোজ পড়বেন, ওটা পড়তে সময় লাগবে 2 মিনিট। এরপর যখন ফ্রেজ পড়বেন, যদি পার্টস অফ স্পিচ ঠিকভাবে পড়া থাকে, ফ্রেজ চিনতে সময় লাগবে আমার মোটামুটি 5 মিনিট, কারণ 5টা ফ্রেজ আছে, তো 5টা ফ্রেজ বলতে আমার যতক্ষণ সময় লাগে। কিন্তু আপনারা যদি বিষয়গুলোকে অনুধাবন না করেন তাহলে তো গ্রামার শুধু পড়তেই পারবেন, ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আচ্ছা তো আসেন আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ। একটা খাতার উপরে লিখেন অবশ্যই। লিখছেন? জি স্যার। আচ্ছা এবার একটু বলেন পার্টস অফ স্পিচ কাকে বলে? স্যার বাক্যের প্রত্যেকটি অংশই তো আমার বইয়ের সংজ্ঞা দরকার নাই, কারণ বইয়ের সংজ্ঞা আমাকে লিখতে বলবে না, আমাকে বুঝতে হবে। আপনি এমন ভাবে বলেন যেন আমি বুঝতে পারি। মনে ধরে নেন যে আমি পার্টস অফ স্পিচ পারি না বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমার আইডিয়া নেই, এখন কি বললে আমি পার্টস অফ স্পিচটাকে বুঝবো? আচ্ছা তার আগে আমি যদি নিচে এইটা যদি লিখি, আমি যদি গো যদি লিখি, এবার বলেন তো গো কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। আচ্ছা কিন্তু আমি যদি এইটা লিখি, দিস ইজ দ্য গো অফ দ্য এবার এইখানে গো কি বলেন তো? নাউন স্যার। গো নাউন। আগের বার বললেন গো ভার্ব, তাহলে গো তো নাউন হতে পারে। আপনি কিভাবে নিশ্চিত হলেন এইখানে এইটা যে ভার্ব? কিভাবে নিশ্চিত হলেন মিস্টার আরাফাত? আর গোটা হচ্ছে গো মানে যাওয়া, আর ভার্ব নিজে নিজে মানে শুধুমাত্র একটা ভার্ব দিয়ে বাক্য তৈরি হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনো বাক্য তৈরি হয় না। এটা আর কি আমরা স্বাভাবিকভাবে শিখছি। আচ্ছা শিখছেন, এটা শিখলে তো আপনি এইখানে বলতেছেন গো হলো ভার্ব, আবার এখানে বলতেছেন গো নাউন, তাহলে কেন বললেন আপনি? স্যার এটা হচ্ছে আচ্ছা বাক্যের বিভিন্ন অংশের স্থান ভেদে এই পার্থক্যগুলা আসে। আচ্ছা 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 দেখেন আপনারা যে সংজ্ঞাটা এতদিন শিখে আসছেন, সংজ্ঞাটা সঠিক ছিল, কিন্তু সংজ্ঞাটা আপনারা কখনো অনুধাবন করতে পারেননি। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা আপনাদের না। মেয়েদের কি অবস্থা? তোমরা তো চুপ করে বসে আছো, মানে একটু তো মানে ওই যে মানে মোনাজাত মানে ওয়াজ শুনতে গেলে মাঝে মধ্যে একটু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলতে হয়। আমি তো বুঝতে পারতেছি না, তোমরা বুঝতেছো না? বুঝতেছো না? বুঝতেছি। মাঝে মধ্যে একটু ইয়ে করবা, মানে জিকির আজকারের মতো করবা, তাতে বুঝতে পারবো যে হ্যাঁ মেয়েরা বুঝতেছে।
আচ্ছা, এইখানে যে বিষয়টা হলো যে আমরা মোটামুটি পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা এরকম দিতে পারি, যেমন খুব বিখ্যাত একটা সংজ্ঞা, যদি সম্ভব হয় তাহলে লিখে নিতে পারেন আপনারা। আমি একটু বলি, দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস used in English speech are called parts of speech. আমি আরেকবার বলছি, the different kinds of words used in English speech are called parts of speech. লেখা হয়েছে স্যার? স্যার আর কল্ডের স্পেলিংটা স্যার? হ্যাঁ, কোনটার? আর কল্ড, হ্যাঁ, আর কল্ড পার্টস অফ স্পিচ। কাইন্ড অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ আর কল্ড পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখন আমি একটু ক্যামেরাটাকে অন করব। স্যার একবার বলেন। আচ্ছা, আমি একটু আগে ক্যামেরাটা অন করি। আচ্ছা, আমাকে তো দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, আমার হাতে একটা বই আছে, দেখতে পাচ্ছেন? চেনেন আপনারা? পিসি দাসের বই। আচ্ছা, পিসি দাসের বই কিন্তু দুইটা আছে, এই একটা হচ্ছে চিকন লম্বা, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এরকম মোটা, এটা হচ্ছে এডিশন, মানে এনলার্জড এডিশন, বুঝতে পারছেন? আপনারা তো রেফারেন্স, হ্যাঁ রেফারেন্স বুক তো, এটা এনলার্জড এডিশন, এটা একটু চ্যাপ্টা। না ওইটা তোমার ওইটা না, হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু তোমার ওইটা হলো পুরনো এডিশন, আর আমার হাতে যেটা আছে সেটা একটু দেখছেন চ্যাপ্টা। স্যার আপনারা তো যেটা সেটা আমি দেখতে পাচ্ছি না, আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। আমাকে? আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না। একটু মনে হয় তোমার প্রবলেম, তুমি স্ক্রিনটা একটু দেখো। তাহলে এই যে বইটা, আপনারা রেফারেন্স বুকের মানে কি বোঝেন? বুঝছেন? আমি এক সময় দেখাবো আপনাকে, আমার কাছে কতগুলো গ্রামার বই আছে, মোটামুটি ইংরেজি সাহিত্যের যতগুলো, ইংরেজি ল্যাঙ্গুয়েজের যতগুলো গ্রামার বই বর্তমান সময়ে প্রচলিত আছে, প্রায় সবগুলোই আমার কাছে আছে। তো এর ভিতরে একটা বই হচ্ছে কম্প্রিহেনসিভ গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাকে ইংরেজি গ্রামারের বাইবেল বলা হয়। একটা অরিজিনাল বইয়ের দাম প্রায় 3,500 থেকে 4,000 টাকার মতো। যে এই বইটা, আমি ওই বইগুলো আমার এইখানে আছে, পেছনে আছে, আমার এই পাশে আরেকটা বই আছে, এই যে এই একটা বই আছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমডি হাবিবুর রহমান আর এমডি ফজলুল হক স্যারের বই। তো আমি বুঝছেন, এই ফজলুল হক স্যারকে আপনারা মনে হয় চেনেন, এই যে এইখানে যে ভদ্রলোক আছেন এমডি ফজলুল হক, আপনারা একটা সময় বাংলাদেশে খুব প্রচলিত একটা বই ছিল, সেই বইটা হচ্ছে বই, হ্যাঁ কে বলছেন প্লিজ? আচ্ছা, কম্পিটিটিভ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ওই বইটা কি আছে আপনাদের কাছে? জি স্যার। আচ্ছা, যে ফজলুল হক স্যার, উনি ওই বইটার রাইটার। তো এই বইগুলো আমি দেখালাম এই কারণে যে, বিশেষ করে এই বইটা, আমার হাতে যে বইটা আছে, এই বইটা একটা রেফারেন্স বুক, বুঝতে পারছেন? আপনি যদি এখান থেকে রেফারেন্স দেন, সেটা কিন্তু রেফারেন্স হিসেবে হবে। আপনি যদি এই বই থেকে রেফারেন্স দেন, এটা কিন্তু রেফারেন্স হিসেবে হবে। কিন্তু আপনি যদি বিসিএস এর কোনো একটা চটি বই থেকে রেফারেন্স দেন, সেটা কিন্তু রেফারেন্স হবে না, বুঝতে পারছেন? তো এইটুকু আপনাদের একটু মাথায় রাখতে হবে যে রেফারেন্স বুকটা কি। আমরা যে সংজ্ঞাটা দিয়েছি, সেই সংজ্ঞাটা রেন এন্ড মার্টিনের সংজ্ঞা, আর আমি ইদানিং, মানে এখনকার সময় আমি ফলো করি সবসময় অক্সফোর্ড এবং ক্যামব্রিজকে আমি ফলো করি, এর বাইরে
মেরিয়াম ওয়েবস্টার, এর বাইরে লংম্যান, এদেরটাকে একটু বেশি ফলো করি। নামগুলো মনে হয় আপনারা অক্সফোর্ড ক্যামব্রিজের নাম শুনেছেন, মনে হয় মেরিয়াম ওয়েবস্টার ওটার নাম শুনেন নাই, লংম্যানের নামও মনে হয় শুনেন নাই। তো যাই হোক, আমরা যে সংজ্ঞাটা লিখিয়েছিলাম সেই সংজ্ঞাটা বাংলা করলে এরকম দাঁড়ায়, বাক্যে ব্যবহৃত বিভিন্ন শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে দেখেন সংজ্ঞাটা কিন্তু আমাদেরকে বেশ খানিকটা পরিষ্কার করে দিয়েছে, এবং সংজ্ঞাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, বাক্যে ব্যবহৃত, তার মানে কি যেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলবো সেটা বাক্যে ব্যবহৃত হতে হবে। যদি সে বাক্যে ব্যবহৃত না হয় তাহলে সেটা থাকবে সিম্পলি ওয়ার্ড, আর যখনই সে বাক্যে ব্যবহৃত হবে তখনই সে হয়ে যাবে পার্টস অফ স্পিচ। বুঝতে কি সমস্যা আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, এখন গোকে তাহলে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ সে এখন পর্যন্ত বাক্যে ব্যবহৃত হয়নি। যদি বাক্যে ব্যবহৃত হতো, যেমন আমি যদি এর নিচে যদি লিখি হি ইজ গোয়িং টু স্কুল, হি গোজ টু স্কুল, আমি যখন লিখলাম, আচ্ছা নিচে আমি লিখলাম হি, সরি একটু বড় হাতের হবে, হি গোজ টু স্কুল। আচ্ছা এবার বলেন তো, এই গোজ টু স্কুল, সে যে স্কুলে যাচ্ছে, এইটা কি? স্যার দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা এখন মনে দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হি গোজ টু স্কুল। এখন বলেন এইখানে গোটা কি? এখানে ভার্ব। এইখানে ভার্ব। তো তার মানে কি? তার মানে আমরা যেটা বলতে চাইছিলাম যে রেনের মার্টিনের সংজ্ঞা অনুসারে যখনই সে বাক্যে ব্যবহৃত হবে তখনই আমরা তাকে বলতে পারবো সে পার্টস অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত না হলে আমরা বলতে পারবো না যে এইটা পার্টস অফ স্পিচ। বোঝা গেছে? তাহলে এইখানে এটা কি? ভার্ব, আর এইখানে এটা কি? নাউন। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, তার মানে কি? তার মানে গো যদি সিঙ্গেল লিখে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে কি বলবেন? ভার্ব বলবেন? আর না স্যার। আচ্ছা, আর ভার্ব বলার সুযোগ বলবেন না। তবে হ্যাঁ, কখনো কখনো প্রশ্ন সেটাররা প্রশ্ন করতে গিয়ে সিম্পলি বলে দেন, যেমন গো কি বা ডাই কি, কোন ধরনের পার্টস অফ স্পিচ। বুঝতে পারছেন? যদি এটা বলা হয়, এটা একটা প্রচলিত, মানে এটাকে নর্মালি সিম্পলি গোয়ের যে আমরা এই গোটা যে দেখালাম এটা হলো একটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত গো ভার্ব হিসেবে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো যার কারণে নর্মালি আমরা গোকে ভার্ব হিসেবে আইডেন্টিফাই করতে পারি বা ভার্ব হিসেবে এটাকে রাখতে পারি, কিন্তু যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি এইখানে আদতে কোনো উত্তর দিতে পারবেন না। তখন আপনি বলবেন যে সাধারণত গো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু বাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত এটা পার্টস অফ স্পিচ না। আর বাংলা ব্যাকরণে এরকম আছে, বাংলা ব্যাকরণে আপনি ধরেন বাংলা ব্যাকরণে যদি আমি বলি আমি যাব, আচ্ছা যাবোর নিচে যদি আমি দাগ দিই, যাব কি ক্রিয়া? লিখেন আমি যাব, বাংলায় লিখেন আমি যাব। লিখছেন আমি যাব? লিখছি স্যার। যাবোর নিচে দাগ দেন। যাব কি ভার্ব, ক্রিয়া? ক্রিয়াই তো। আচ্ছা এবার লিখেন যাব এই কথাটি আর বলবে না, নিচে লিখেন। এই সাইড টক করতেছেন কারা? একটু মুট করে সাইড টক করেন, মাইক্রোফোনটাকে অফ করে নেন। আচ্ছা, যাব এই কথাটি আর বলবো না, আর বলো না, আর বলবে না। এবার যাবার নিচে দাগ দেন। এই যাবোটা কি বলেন? যাব এই কথাটি আর বলো না, এই যাবোটা কি? এই যাবোটার নাম। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন ওই বাংলা ব্যাকরণেও ঠিক সেম জিনিস আছে।
কতগুলো অর্থবোধক ধ্বনি মিলে শব্দ গঠিত হয়। আর পদ বলা হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে পদ বলা হয়। ঠিক ইংলিশ গ্রামারেও এইটা বলা হয়, কতগুলো ফেনোম মিলে একটি ওয়ার্ড গঠিত হয়, আর কতগুলো মানে ওয়ার্ডগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পার্টস অফ স্পিচ। বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার বলেন ইংলিশে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। বলেন কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আরেকটা বাদ দিয়ে গেছেন মাঝখানে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বাদ দিয়ে গেছেন। আসলটাই না। আচ্ছা, লিখে ফেলেন অ্যাডজেক্টিভও লিখে ফেলেন, লিখেন সিরিয়াল দিয়ে লিখেন। জি স্যার। লিখে হয়েছে? জি স্যার। আচ্ছা, লেখা হলে এবার একটু খেয়াল করেন যে আপনার আধুনিক যে ব্যাকরণগুলো আছে, একদম মডার্ন ব্যাকরণ, যেমন আমি কম্প্রিহেন্সিভ গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বললাম, তারপর আপনি লংম্যানের গ্রামার যদি ধরেন, অক্সফোর্ড বা ক্যামব্রিজের যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলোতে যদি ধরেন, ওই গ্রামারগুলোতে পার্টস অফ স্পিচকে আরও কয়েকটা, একটা বা দুইটা পার্টস অফ স্পিচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমরা তো 8 পর্যন্ত পড়েছি, 9 নম্বরে আর্টিকেল, আপনারা 8 টান দেন, 8 পর্যন্ত টান দেন। আট পর্যন্ত 8-এর নিচে একটা টান দেন। দিয়েছি স্যার। আচ্ছা, টান দিয়ে এরপরে 9 নম্বরে লিখে রাখতে পারেন, লিখেন আর্টিকেল। আর্টিকেল। 9 নম্বরে লিখে রাখেন আর্টিকেল। হ্যাঁ, আসুন। আচ্ছা, এই আপনাদের মাইকটাকে, একজনের মাইকে একটু সমস্যা হচ্ছে, মাইকটাকে একটু ইয়ে করে নেন, মিউট করে নেন। 10 নম্বরে লিখে রাখেন ডেমনস্ট্রেটিভ। লিখছেন? লিখছি স্যার। আচ্ছা, এখন দেখেন এগুলো হচ্ছে আধুনিক মানে আধুনিক গ্রামারের। আর এইখানে আপনারা যদি কেউ যদি চান, অনেক সময় হয় প্রবলেম হয় আপনাদের, বিভিন্ন জন এসে, ধরেন আমি যখন পড়িয়েছি তখন আপনাদের এসে বলবে, হ্যাঁ এই আর্টিকেল আর ডেমনস্ট্রেটিভ এগুলো কিভাবে পার্টস অফ স্পিচ হয়, আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যায়, হ্যাঁ কোন স্যারের কাছে পড়ছো, ও গ্রামারে কিচ্ছু জানে না। তখন তো আপনাদের মন ভেঙে যাবে, আর কোন স্যারের কাছে পড়লাম, আমাদেরকে আর্টিকেল আর ডেমনস্ট্রেটিভ এগুলো পার্টস অফ স্পিচ বানিয়ে দিয়েছে। আচ্ছা, তো দেখেন এইখানে আমরা একটু রেফারেন্স হিসেবে নিচে লিখে রাখেন, একটু কষ্ট করে লিখে রাখেন, এই ইউনিভার্সিটি গ্রামার অফ ইংলিশ, রেফারেন্স এই ইউনিভার্সিটি গ্রামার অফ ইংলিশ। বাই র্যাডলফ কোয়ার্ক বা সংক্ষেপে আর কোয়ার্ক লিখে রাখেন। QUIRK।
দেখছেন? আচ্ছা, এখন সমস্যাটা কি? এখন সমস্যাটা হলো যে আমরা আর্টিকেলকে কেন আধুনিক গ্রামাটিশিয়ানরা কেন আপনাকে এইটাকে নিয়ে পার্টিসিপলকে নিয়ে একটা আর্টিকেলকে নিয়ে কেন একটা আলাদা একটা ইসের মধ্যে ঢুকালো, পার্টস অফ স্পিচ করে দিল কেন? কারো কি কোনো ধারণা আছে? কেউ কি বলতে পারবেন? মেয়েদের মধ্যে একজন একটু বলো দেখি, যে আমরা আর্টিকেলের কথা বললাম, আর্টিকেলকে আমরা এতদিন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে আসছি, আর্টিকেলকে আমরা এতদিন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে আসছে, এখন আর্টিকেলকে তারা আলাদা একটা পার্টস অফ স্পিচ করে দিয়েছেন। কেন করে দিয়েছেন, কি কোনো ধারণা আছে? না স্যার, কোনো ধারণা নাই স্যার। আচ্ছা, এইটা মানে এইটা ধারণা না থাকলে যে খুব বড় ক্ষতি হবে বিষয়টা এমনটা না। আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। এইখানে কনসেপ্টটা মূলত হচ্ছে কি, দেখো অ্যাডজেক্টিভ যদি হয়, যেমন আমি যদি গুড বলি, ঠিক না, গুডের কথা যদি বলি আমরা, আচ্ছা গুডের তো কম্প্যারিজন হয় তাই না? গুড, বেটার, বেস্ট। কিন্তু আমি যদি এ লিখি, বলো তো এর কম্প্যারিজন কি হয়? এ এন্ড বি এর কি কম্প্যারিজন হয়? হয় না। এর কম্প্যারিজন হয়। বেসিক্যালি এগুলো আর্টিকেল। যেমন আমি যদি লিখি, আমি যদি এইখানে যদি লিখি, ধরো আমি এইখানে লিখলাম এ বয়, ডবল ও ওয়াই, সরি বি ও ওয়াই, এ বয়। আমি যখন এই বয় লিখলাম, এখানে এটা কি? এটা কি একটা মডিফায়ার হিসেবে এটাকে আমরা আর্টিকেল বলতে পারি, এ বয়। তাহলে এটা কি এখানে মূলত একটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, কোনো সন্দেহ নেই এটা অ্যাডজেক্টিভ। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি গুড বয় লিখতাম, ধরো আমি এইখানে লিখলাম গুড বয়, আমি শুধু গুড বয় লিখলাম, গুড বয়। তো এখন গুড বয় যদি আমি লিখি, এখন এখানে একটু খেয়াল করো, এই গুডের তো তুমি কম্প্যারিজন করতে পারবা তাই না? সে বেটার হতে পারে, দুইজনের মধ্যে বা একাধিক জনের মধ্যে সে ভালো হতে পারে, সাধারণত দুজনের মধ্যে হয়। আর আমি যদি সবার মধ্যে হয়, তাহলে আমরা এটাকে বেস্ট বয় বলতে পারবো, তাই না? কিন্তু এই কি আমরা এরকম কোনো কিছু করতে পারবো? এরকম আমরা কোনো কিছু করতে পারবো না। যার কারণে ওইটাকে মানে আগের দিনের গ্রামারগুলোতে এটাকে অ্যাডজেক্টিভের মধ্যে ছিল বা আলাদাভাবে এটাকে পড়া হইতো না। মডার্ন গ্রামারগুলোতে যেমন তুমি কম্প্রিহেনসিভ গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে আমি একটু নেটে দেখাতে পারি সার্চ দিয়ে, এটাই হচ্ছে এখন ইংলিশ গ্রামারের বাইবেল বলা হয়। তো বুঝতে পারতেছো এই বইটা কত বড় একটা বই, কত ব্যাপক একটা বই, একটু দেখাতে পারি। আচ্ছা আচ্ছা, ছবি কি দেখা যাচ্ছে? এই যে ছবি কি দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? এ কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর এইটাও সেম বই, এ কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওই যে আমরা কুইকের কথা বলছেন একটু আগে, র্যাডলফ কুইক, সিডনি গ্রিনবম, জেফ্রি লিস, জন সেবাথ বিক, এটাকে বলা হয় ইংলিশ গ্রামারের বাইবেল বলা হয়। তো এর একটা অরিজিনাল মানে মোটামুটি বাংলাদেশে ফটোকপি 750-800 টাকায় পাওয়া যায়। আর এটার একদম অরিজিনাল মাস্টার প্রিন্ট যেটা, এর মাস্টার প্রিন্টের দাম দেখছো এইখানে ওরা ওই ফটোকপির দাম রাখছে 1650 টাকা। আর পিয়ারসনের অরিজিনাল একটা মাস্টার প্রিন্টের দাম প্রায় 3,500 বা 4,000 টাকা। তো
তো আমার কাছে একটা বই আছে, আমি কালকে দেখাবো বইটা, কিন্তু এটা পড়ে কিছুই বুঝবে না, আবেগী হয়ে এগুলো কেনার দরকার নেই। বুঝতে পারছো? বাংলাদেশের একজন মোটিভেশন গুরু একবার আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন শিক্ষার্থীদেরকে যারা বিসিএস এর প্রিপারেশন নেবে, তাদেরকে বলছিলেন যে তোমরা অক্সফোর্ড আর ক্যামব্রিজ গ্রামার কিনে, সরি ডিকশনারি কিনে পড়ো ইংলিশে ভালো করার জন্য। আবেগে বেশ কয়েকজন কিনেও ফেলছে। ওতে আছে প্রায় মিলিয়নের মতো শব্দ। এগুলো কি কারো পক্ষে কি এগুলো মনে রাখা সম্ভব? সম্ভব না। তো এই গ্রামারটা এটা মানে একদম আবেগে, এটাকে কেনার দরকার নেই। এটা পড়ে আমরা বুঝতেও পারবো না, কারণ আমরা প্রচলিত গ্রামার আমরা যেভাবে বুঝি ওভাবে আমরা করতে পারবো না। তো যাই হোক, এই যে গ্রামার বইগুলো থেকে, আমি বর্তমানে আধুনিক সময়ে যারা গ্রামার বই লিখছেন, মোটামুটি এই গ্রামার বইটা থেকে তারা প্রভাবিত হয়ে বইগুলোকে লেখা শুরু করছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আর্টিকেলকে কেন আলাদা একটি পার্টিসিপেন্টের মর্যাদা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা ডেমনস্ট্রেটিভের কথা বলছিলাম। দিস ইজ মাই বুক, দিস একটা ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভকেও আলাদাভাবে পার্টিসিপেন্টের মধ্যে রাখা হয়। তো যাই হোক, এটা অতটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, আমাদের 8 প্রকার জানলেই হবে। এরপরে আসি আমরা নাউন। আমরা একটু লিখবো নাউন। লিখছি আমরা নাউন। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, দেখো যে আমি সিম্পল একটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে, এটা একটু মাথায় রাখতে হবে। আমার সাথে সাথে একটু লিখেন। এই কার জন্য মাইক্রোফোনের সমস্যা করতেছে ভাই? আচ্ছা, এইটা একটু লিখে রাখি আমরা, s প্লাস ভি প্লাস ও। এটা একটু আমরা একটু লিখে রাখি। এটার নিচে একটু লিখে রাখি আমরা এস ভি ও। আচ্ছা, এই এসভিওটা কি? এই এসভিওটা, এই এসটা হচ্ছে সাবজেক্ট, এসটা হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট, ভিটা হচ্ছে আমাদের জন্য ভার্ব, ওটা হচ্ছে আমাদের জন্য অবজেক্ট। এটা হচ্ছে কমন ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ ইংরেজির একদম কমন প্যাটার্ন। এই আরেকটা রুল আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, যদি আপনারা শিখে রাখতে পারেন, আশা করি এটা দিয়ে শত শত পৃষ্ঠা ট্রান্সলেশনও পড়ে আসতে পারবেন, জাস্ট সিম্পল একটা নিয়ম দিয়ে। এইখানে যেটা হচ্ছে যে, আচ্ছা আপনারা একটু লিখেন তো, আমি ভাত খাই। লিখেন, আপনারা একটু লিখেন, আমি ভাত খাই। লিখছেন? আমি ভাত। এই কার জন্য একটু মাইক্রোফোনের সমস্যা করতেছে, একটু মাইক্রোফোনটাকে মুট করে নেন। আমি ভাত খাই। আচ্ছা, এই প্যাটার্নটা এখন আমাদের যেইটা লাগবে, সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে আমি, তো সাবজেক্ট এটা হচ্ছে আই। এরপরে আমাদের লাগবে ভার্ব। ভার্ব হচ্ছে খাই, ভার্ব হচ্ছে ইট। এরপর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হতে পারে, আমরা এইখানে ও এর অবলিক দিয়ে আমরা সিও লিখে দিতে পারি, কমপ্লিমেন্ট। আমি ভাত খাই, এটা হচ্ছে রাইস। এখন দেখেন বাংলা প্যাটার্নটা কি গেছে, বাংলা প্যাটার্নটা গেছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এটাকে আমরা সিনট্যাক্স বলি, মানে সিনট্যাক্স মানে হচ্ছে পদক্রম, বাক্যে পদক্রম, এটাকে আমরা সিনট্যাক্স বলি। তো আর ইংলিশটাকে যখন আমরা করব, ইংলিশটা কি হবে একটু বলেন তো, একজন একটু বলেন। সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, ইংলিশটা কি হবে, এর ইংলিশটা কি হবে, ট্রান্সলেশনটা কি হবে? I eat rice. I eat rice.
এবার দেখেন গেছে কোথায়, আইট্রেসে কোনটা কোন জায়গায় গেছে, আইট্রেসে শুরুতে আসছে আমাদের সাবজেক্ট, তারপরে আসছে কি আমাদের ভার্ব, তারপরে আসছে কি আমাদের অবজেক্ট। তাহলে বুঝতে পারতেছেন যে প্যাটার্নটা কি? এটা হলো বেসিক ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন। আমি আরেকটা ক্লাসে এইটা দিয়ে আমি আপনাদেরকে লম্বা লম্বা বাক্য এইটা দিয়ে ট্রান্সলেশন করে আমি দেখাবো, বুঝতে পারছেন? কিন্তু আমার দুর্ভাগ্য, স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে কোচিং করতে যায়, বড় বড় বইপত্র কেনে, কিন্তু আমার কথাটা কেউ শুনতে চায় না যে আমি মাত্র একটা স্ট্রাকচার দিয়ে আমি সমস্ত প্রায় বেশিরভাগ ট্রান্সলেশন আমি করে ফেলতে পারি। প্রায় আমি তো বলি 90% ট্রান্সলেশন এই স্ট্রাকচার দিয়ে করে ফেলা যায়। তাহলে ইংলিশ সেন্টেন্সে এখন এই ভার্বটা খুব গুরুত্বপূর্ণ। ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্সের বাক্য হয় না। আমি পার্টস অফ স্পিচ কোনটা কাকে বলে ধরে নিচ্ছি যে এটা আপনারা পারেন, এই কারণে আমি আর পার্টস অফ স্পিচের সংজ্ঞাটঙ্গে ওগুলোই গেলাম না, আমি সরাসরি নাউন নিয়ে নেমে পড়েছি। আচ্ছা, এখন দেখেন এই যে ভার্ব, এই বেচারা সবসময় ভার্ব হিসেবেই থাকবে, সে কোনো কাজ বোঝাবে। কিন্তু এই যে দুইটা জায়গা আছে আমাদের, কোন কোন দুইটা জায়গা বলতে পারবেন? এই যে ও এর জায়গা এবং এস এর জায়গা, এই দুইটা জায়গাতে সর্বদা নাউন ভদ্রলোক বসবে। তাহলে বুঝতে পারতেছেন যে নাউনটা আমাদের জন্য এত প্রয়োজনীয় কেন। আর এই প্যাটার্নটা যদি এসবিসি হয়, এসবিসি কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে এই সি এর জায়গায় এস এর জায়গায় তো নাউন বসবে, এস এর জায়গায় নাউন বসবে, একটু আপনারা লিখে নেন, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, আর সি এর জায়গায় কমপ্লিমেন্ট হিসেবে নাউন আসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউন আসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে আপনার ইনফিনিটিভ আসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে কখনো কখনো অ্যাডভার্বও চলে আসতে পারে। এইটা কোনো ঠিক নেই, কিন্তু যখনই আপনি অবজেক্টের কথা বলবেন তখন এই অবজেক্টটা মাস্ট বি নাউন হতে হবে। তাহলে নাউনটা এই কারণে আমাদের জন্য এত জরুরি, নাউনটা এই কারণে আমাদেরকে এত ভালোভাবে শিখতে হবে। আমি যদি নাউন এবং ভার্ব যদি খুঁজে বের করে ফেলতে পারি, যত বড় ইংলিশ সেন্টেন্স দেওয়া হোক, এটা আমাদের কাছে মানে অতটা কঠিন বলে মনে হবে না। তাহলে এবার বলেন তো নাউন কাকে বলে? বলেন, কে একজন বলেন। কেউ একজন বলেন। বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে। আচ্ছা, এটা তো বলতেছেন মিস্টার আরাফাত, এটা আপনি বলতেছেন সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে বা হয়, কিন্তু নাউন বলতে ছোটবেলা থেকে আমরা শিখেছি না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ছোটবেলা থেকে তো আমরা এটি শিখে আসছি, তাই না? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন কি? কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা শিখে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। তো সংজ্ঞাটাঙ্গ ওগুলো আপনারা বই থেকে লিখে নিয়েন। এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, একটু আমার সাথে একটু খুব দ্রুত লিখতে হবে। লেখেন পজিশন অ্যান্ড ফাংশন অফ নাউন, উপরে হেডিং দিয়ে লিখেন পজিশন অ্যান্ড ফাংশন অফ নাউন। লিখছেন? আচ্ছা, আজকে আমার এই ক্লাসটা আমি আমার পড়ালেখার স্টাইল সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাদেরকে ওই প্রথাগত যে ব্যাকরণ, এটা আপনারা এতদিন পড়ে আসছেন, আমি ওই প্রথাগত ব্যাকরণে বিশ্বাসী না। আপনারা শুধু নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এই নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ফর নেমিং সাম পারসন অর থিং, এগুলো আমি পড়বো না, ব্যাকরণ আমি পড়বো না। না পড়ে দেখি আমি নাউনকে খুঁজে বের করে ফেলতে পারি কি না। ঠিক আছে, এখন আমি সেই কাজে নেমে যাব। লিখেন, আমার সাথে সাথে লিখেন পজিশন অফ নাউন। পজিশন অফ নাউন। লিখছি আমরা? আচ্ছা, এক নম্বরে লিখি সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স।
লিখছে? আচ্ছা, একটু দ্রুত লিখতে হবে। সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। হ্যাঁ, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা মানে আমার ক্লাসটা রেকর্ড থাকবে, তো আমি রেকর্ড দিয়ে দেব, তোমরা এটা পরে শুনে শুনে লিখে নিও। জাস্ট একটা উদাহরণ লিখো। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কাউচ। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কাউচ। COUCH। এটা অর্থ কি স্যার? কাউচ মানে হলো সোফা বা গদি, এরকম কিছু। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে ক্যাটের নিচে দাগ দাও, ক্যাট। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস, ওই জিনিসটা আমি আজকে পড়াইনি, আমি ভাবছিলাম গ্রামারটা ওইখান থেকে শুরু করব, কিন্তু গ্রামারটা ওইখান থেকে শুরু করতে গেলে আমার একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা হলো আমার স্টুডেন্টরা এরপর থেকে আর গ্রামার পড়তে চায় না, আমার কাছে গ্রামার আর পড়তে চায় না। কারণ আমরা সবসময় প্রথাগততেই বিশ্বাসী, প্রথাগত যেভাবে পড়ে আসছি আমরা 7-8 মাস শুধু নাউন পড়ব, এরপরেও আমাদের নাউন শেষ হবে না, পার্টিসিপিস আল্লাহ জানে কবে শেষ হবে। আবার একটা টার্ম আছে, সেই টার্মটা আমি যদি তোমরা যদি নিতে পারো তাহলে সেই টার্মটা আমি পড়াবো। সেই টার্মটা হচ্ছে ফাংশনাল এলিমেন্টস অফ মানে ফাংশনাল এলিমেন্টস অফ সেন্টেন্স। আমি সেন্টেন্সের ফাংশনাল উপাদানগুলো, তো সেইখানে আমি সাবজেক্টটাকে পড়িয়ে দেব। মূল কথা হচ্ছে আমরা যে এসবিওর কথা বলছি, একটু আগে একটা ফরম্যাটের কথা বলছেন, এসবিওর কথা বলছি না? জি স্যার। আচ্ছা, এখন এসবিওর কথা যেহেতু বলছি, ভার্ব কি কিছু কিছু কি নিজে নিজে করতে পারে? পারে না। এখন ভার্বকে দিয়ে তো কিছু করতে, ভার্বকে তো কাউকে দিয়ে কিছু করাতে হবে, তাই না? এখন যে ভার্বকে দিয়ে কিছু করায় সে হচ্ছে কি? সাবজেক্ট। সে কি? সাবজেক্ট। সে হচ্ছে সাবজেক্ট। ভার্বকে দিয়ে যে কিছু করায় সে হচ্ছে কি? সাবজেক্ট। তো এখন সাবজেক্টের স্থানে যাই কিছুই বসবে, যা কিছুই বসবে, সে যেই হোক না কেন, সে সর্বদা নাউন হয়ে যাবে, আর নাউন ইকুইভ্যালেন্ট হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন বিষয়টা হলো সাবজেক্ট আমরা খুঁজে পাবো কোথায়? ওই যে বললাম না, ফাংশনাল এলিমেন্টস অফ সেন্টেন্সেস বাংলাদেশের কোনো বইতে নেই, শুধুমাত্র একটা বা দুইটা বইতে আছে। কিন্তু এছাড়া এই যে তোমরা যত বড় বড় চটি গ্রামার বই পড়ো, কোথাও নেই ফাংশনাল এলিমেন্টস অফ সেন্টেন্সেস। কিন্তু এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্ট এবং প্রেডিকেট আমাদেরকে পড়তে হয়। এটা না পড়ে আমি ব্যাকরণটা সাধারণত শুরু করি না, কিন্তু আমার প্রবলেম হয় তো আমার অভিজ্ঞতা থেকে। আমার স্টুডেন্টরা এসে কোথাও তারা 6 মাস 7 মাস নাউন পড়ে এসে আমার কাছে 2 দিন তারা সময় দিবে না, প্রথম দিনই এসে তাদের নাউন পড়তে হবে, অথচ কোথাও কোথাও তারা 6-7 মাস শুধু নাউন পড়ে এসেছে। ওইটা পড়া থাকলে আমাদের জন্য সুবিধা হতো। এখন তার মানে কি, সাবজেক্টের স্থানে যে বসবে সেই নাউন হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট কোথায় পাবো? সাবজেক্টকে সাধারণত ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কে, হু, তাহলে আমরা সাধারণত সাবজেক্টকে পেয়ে যাই। তা এটা সবসময় না, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, মানে পরের ক্লাসে আমি কথা বলবো। এরপরে লিখো ডাইরেক্ট অবজেক্ট, 2 নম্বরে ডাইরেক্ট অবজেক্ট। এখন দেখো সাবজেক্টের কিন্তু একটা পজিশন আছে, আমি বললাম ওই পজিশনটা নিয়ে আমি এইখানে আর কথা বলছি না। আর সাবজেক্টের পজিশনটা সাধারণত বাক্যের শুরুতে থাকে এবং ইমিডিয়েট ভার্বের আগে থাকে, সাধারণত। এটা ইচ্ছে করলে লিখে রাখতে পারো। মিস্টার আমিনুল, জি স্যার, শুনতেছি স্যার। এটা লিখে রাখতে পারো স্যার, আবার একটু বললে ভালো হতো। মানে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে, হ্যাঁ এটা লিখেছি স্যার। হ্যাঁ, ভার্বের ঠিক আগে থাকে। বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে থাকে।
এটা সব সময়কার জন্য না, এই কারণে আমরা সাধারণত বলেছি। दो नंबर लिखो डायरेक्ट ऑब्जेक्ट। लिखो সাধারণত ভার্বের পরে থাকে। সাধারণত ভার্বের পরে থাকে। লিখেছি আমরা। আচ্ছা, এখন তাহলে আমাদের একটা জিনিস একটু চিনতে হবে যে অবজেক্ট কাকে বলে। ওই যে বললাম না ফাংশনাল এলিমেন্টস অফ সেন্টেন্স, 5টা ফাংশনাল এলিমেন্টস অফ সেন্টেন্স আছে আমাদের, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। তো আমরা এখন পর্যন্ত আমি মনে হয় এর আগে একটা ক্লাসে ধরেছিলাম যে আপনাদের অবজেক্ট মানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই সেন্সটা পর্যন্ত ক্লিয়ার নাই। বিশেষ যদি মানুষ হইতো ওইটা পিটানো শুরু করতো। সরকারি চাকরির পরীক্ষাগুলো যদি মানুষ হইতো ওগুলো ওইটা পিটাইতো, শুধু আপনাদেরকে পিটাইতো না, লগে মানে সাথে আমরা যে স্যারেরা পড়াই তাদেরকেও পিটাইতো। এত বড় বড় কথা বলিস, এত বড় বড় গ্রামার লিখিস, এত বড় বড় গ্রামার পড়াস, এখন পর্যন্ত সাবজেক্ট মানে অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যটাই করতে পারবে না। আচ্ছা, অবজেক্ট এবং কমপ্লিমেন্টই আমি আগে একদিন কথা বলেছিলাম মনে হয়, খুব সম্ভবত ভেরি ফার্স্ট একটা ক্লাসে কথা বলেছিলাম, সেকেন্ড ক্লাসে খুব সম্ভবত। ওটুকু কি মনে আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ওটুকু কি মনে আছে মিস্টার আরাফাত? না স্যার, মনে নাই। আচ্ছা, এখন ওইটা আলাদা একটা ক্লাস, ওইটা আমি পরে করিয়ে দেব। আগে দেখি এই গ্রামারটুকু আপনারা যদি নিতে পারেন তাহলে ওইটুকু আমি করিয়ে দেব। আর আমার আর ওটুকু না পড়ে হবে না, ওটুকু না পড়ে আমি ওই মানে বলেছিলাম তো, আমি একটা উদাহরণ দিয়েছিলাম ওই ইলেক্টেড চেয়ারম্যান। আমরা বলছিলাম আপনারা চেয়ারম্যানকে বলছিলেন এটা অবজেক্ট, তো এটা মূলত অবজেক্ট না, অবজেক্টের কমপ্লিমেন্ট। যদি অবজেক্ট হতো তাহলে চেয়ারম্যানকে দিয়েও আমরা এটাকে প্যাসিভ ভয়েসে করতে পারতাম। আমরা এটাকে প্যাসিভ ভয়েস যেহেতু করতে পারিনি, সুতরাং এটা মানে আমরা বলেছিলাম যে তাহলে এটা অবজেক্ট হবে না। যে এটা নিয়ে আমি পরে এক সময় কথা বলবো। একটা উদাহরণ লিখেন, they bought a house. They bought a house লিখছেন? জি স্যার। আচ্ছা, এবারে হাউসের নিচে দাগ দেন। তো এখন বিষয়টা হলো যে এটা আমি বলে যে এটা আমি পরের একটা ক্লাসে আমি দেখিয়ে দেব যে ডাইরেক্ট অবজেক্ট কি। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট, অর্থাৎ ভার্ব যার উপরে কাজ করে বা ভার্ব যেইটা দিয়ে কাজ করে মানে ক্রিয়াটাকে সম্পন্ন করে তাকেই বলা হয় অবজেক্ট। তো একটা ভার্বে যদি সিঙ্গেল একটা অবজেক্ট থাকে তাহলে ওইটাকে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয়। আর কখনো কখনো ভার্বে ডবল অবজেক্ট চলে আসে, একটু পরে আমি দেখাচ্ছি। তো ওইখানে ডবল অবজেক্ট যদি আসে তাহলে ডবল অবজেক্ট আসলে ওইটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন বলা হয় ওইটাকে। ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন বলা হয় ওইটাকে। তো মানে ট্রানজিটিভ হওয়া সত্ত্বেও তার সরি আমি ভুল বলেছি, এটাকে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রিডিকেশন বলা হয় না। তো ওইখানে যখন দুইটা কর্ম চলে আসে বা যখন দুটো অবজেক্ট চলে আসে, একটা অবজেক্টকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ ভার্ব সরাসরি যেটার উপরে কাজ করে, সরাসরি যেটার উপরে কাজ করে সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত অপ্রাণীবাচক হয়। আর মানে ওই কর্মের যে ইফেক্টটা মানে প্রথম কর্মে ডাইরেক্ট অবজেক্টের ইফেক্টটা যেইটা
উপরে গিয়ে পড়ে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। সেই ইনডাইরেক্ট অবজেক্টটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্টটা সাধারণত অপ্রাণীবাচক হয়। ঠিক আছে, তো আমরা এখানে একটা উদাহরণ লিখছি না, কি উদাহরণ লিখছিলাম যেন, দে বট এ হাউস, এটা বলছিলাম না? জি স্যার। আচ্ছা, এরপরে লিখেন ইনডাইরেক্ট অবজেক্ট। 10টা লিখতে হবে, কিন্তু দ্রুত লিখতে হবে। ইনডাইরেক্ট অবজেক্ট লিখেন অবস্থান ভার্ব এবং ডাইরেক্ট অবজেক্টের মাঝে। একটা উদাহরণ লিখি আমরা, হি গেভ হার এ পেন। He gave her a pen. her a pen। ঠিক আছে, এইখানে হারের নিচে দাগ দেন। দিয়েছেন? এইখানে ভার্বটাকে, এইখানে ভার্বটা হলো গেভ। এখন গেভের দুইটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট হচ্ছে হার আর একটা অবজেক্ট হচ্ছে পেন। এ পেন বা পেন, এই পেনের নিচে দাগ দিয়ে দেন। এ যদি এইখানে মডিফায়ার হিসেবে আছে, অ্যাডজেক্টিভ হিসেবে আছে, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। হি গেভ হার এ পেন। তো হারটা কি? হারটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কিভাবে বুঝলাম আমরা? এটা হচ্ছে প্রাণীবাচক। প্রাণীবাচক। এই আবার এটাকে চেনার আরেকটা উপায় আছে, আমরা যদি ইনডাইরেক্ট অবজেক্টটাকে বাদ দিয়ে দিই তাতেও বাক্যের অর্থ থাকে। যেমন হি গেভ এ পেন, বাক্যের কিন্তু অর্থ থাকে, কিন্তু আমরা যদি ডাইরেক্ট অবজেক্টটাকে বাদ দিয়ে দিই বাক্যের অর্থ থাকে না। এই কারণে আমি বলছিলাম যে ভার্ব সরাসরি যেটা দিয়ে কাজ করে বা যেটির উপরে কাজ করে সেটাই ডাইরেক্ট অবজেক্ট। হি গেভ হার, আমরা ইনডাইরেক্ট অবজেক্ট রেখে দিয়েছে, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে? হয়নি। এই কারণে এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়। আচ্ছা, পরেরটাতে লিখেন অবজেক্ট অফ প্রিপজিশন বা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। লিখছেন? লিখছি স্যার। একটু যত্ন করে লিখেন ভাই, এ আমার অনেক সাধনার ফল। এখানে বাংলাদেশি কোনো মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো রাইটারদের কোনো কথা নেই, এগুলো সবগুলো অক্সফোর্ড। মানে আমি এখন দেশি গ্রামার বই পড়িও না, দেশি গ্রামার বই পড়াইও না, এগুলো সবগুলো কিন্তু অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে নেওয়া। মানে এগুলোর ওয়েট আছে, ওজন আছে। এখন ওই ওয়েট ওজন আপনাদেরকে দিলে আপনারা আবার কালকে থেকে বলবেন যে আমরা গ্রামার পড়বো না। আমি আমার ওই টেনশনও হয় মাঝে মধ্যে। যাক, আমি একদম সিম্পল করে দিচ্ছি আপনাদেরকে, একদম সিম্পল। এটার মধ্যে মনে হয় না এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছে কোনোটা কি বুঝতে সমস্যা হয়েছে? এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছে বুঝতে কি সমস্যা হয়েছে কোনোটা? এই যে আমাদের বোনেরা, আমি ওনাদেরকে বলছি যে মাঝে মধ্যে আপনারা একটু হক মাওলা করে উঠবেন। ওনাদের কি অবস্থা? এই মেয়েরা তোমরা আছো? বুঝতে মাঝে মধ্যে একটু বলবা প্রেজেন্ট স্যার, হাজির স্যার, তা নইলে তো বুঝবে যে তোমরা নাই, বুঝো না অথবা বুঝতেছো। এই জন্য আমিও মাঝে মধ্যে চুপ হয়ে যাচ্ছি যে আমার মনে হয় বেশি কথা বলা হচ্ছে। না না না, বেশি কথা না। আচ্ছা, আমরা ছিলাম যেন কোথায়? অবজেক্ট অফ প্রিপজিশন। এখন সাধারণত প্রিপজিশনের পরে, এটা আমি লিখে দেবো, এখানে না লিখলেও চলবে। মানে প্রিপজিশন মানে কি? প্রিপজিশন মানে হচ্ছে সে কোনো একটি শব্দের পূর্বে বসে বা কোনো একটি পার্টস অফ স্পিচের পূর্বে বসে সে পূর্ববর্তী কোনো একটা পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে বাংলায় বিভক্তির মতো। এটাকে বলি আমরা প্রিপজিশন। তো সাধারণত প্রিপজিশনের পরে একটা নাউন বসে, সাধারণত প্রিপজিশনের পরে নাউন বসে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, বা অনেক সময় বলা হয় প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে। মানে কমপ্লিমেন্ট কথাটা বলতে গেলে আমরা আবার মানে অবজেক্ট কথাটা বলতে গেলে আমাদের একটু সমস্যা হয়, ঝামেলা হয়।
এই কারণে আমি মাঝে মধ্যে বলি কমপ্লিমেন্ট, কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনাল গ্রামারগুলোতে এটাকে অবজেক্টিভ বলা, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা একটা উদাহরণ লিখি, দ্য বুকস আর অন দ্য টেবল। The books are on the table. টেবল, অনে একটা দাগ দেই, টেবলে একটা দাগ দেই, প্রয়োজনে দা টেবল সহ দাগ দেই। আচ্ছা আচ্ছা, তো এইখানে অন প্রিপজিশন, কেন এখানে অন প্রিপজিশন আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমরা কি লিখেছিলাম? বুক লিখেছিলাম না? কি লিখেছিলাম আমরা? Books. দ্য বুকস, দ্য বুকস দেখা যায় স্ক্রিনে, দেখা যায় স্ক্রিনে দেখা যায় মিস্টার আরাফাত? জি স্যার। আচ্ছা, দ্য বুকস আর অন দ্য টেবল। আচ্ছা, দ্য বুকস আর অন দ্য টেবল। এখন এখানে একটু খেয়াল করো, এই যে অন, আমরা মাঝখানে দিটাকে, এটা তো টোটাল একটা নাউন ফ্রেজ, আমরা এই দিটাকে একসাথেই ধরে নিই, দ্য টেবল একসাথে ধরে নিই, অথবা চিন্তা করে যে এখানে দি নাই। তাহলে এই যে অন, এই বুকসের সাথে আর এই টেবলের সাথে সম্পর্ক স্থাপন করছে, বোঝা গেছে? এই কারণে এটাকে বলে প্রিপজিশন, পূর্বে বসে সম্পর্ক স্থাপন করে। সাধারণত প্রিপজিশন, তারপর প্রিপজিশনের পরে একটা নাউন থাকবে বা অন্য যে কোনো কিছু থাকুক, এটা নাউন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ও করে কি, পূর্বের আরেকটা নাউন বা এরকম একটা কোনো কিছুর সাথে সম্পর্ক স্থাপন করে। দেখো এখানে বুকস কি নাউন না? এই নাউনের সাথে দেখো আরেক টেবল, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? এই অন। তাহলে এই যে প্রিপজিশন থাকে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বা প্রিপজিশনের কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত বলি বা সর্বদাই বলি একটা নাউন বসে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এটা কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, পরেরটাতে আসি, সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখছো? জি স্যার। আচ্ছা, এখানে একটু লিখে রাখো, এইটাকে লিখো প্রিডিকেট নাউন, ব্র্যাকেটে লিখে রাখো প্রিডিকেট নাউন, প্রিডিকেট নাউন। লিখছে? আচ্ছা, এইখানে লিখে রাখো লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে। এই মিস্টার জুয়েল সাহেব কোনো কথাবার্তা বলতেছেন না, কি বিষয়? স্যার আমি পিসি দিয়ে কানেক্ট করছি তো, এই জন্য আর কি পিসি থেকে এইগুলো ভয়েস আর কি অফ থাকে, বলা যায় না স্যার। আচ্ছা, ওকে। জুয়েল কি তুমি? হ্যাঁ স্যার, আমি আমিনুল ইসলাম। হ্যাঁ, এই যে জুয়েল সাহেব আছেন, উনি কোনো কথাবার্তাই বলতেছেন না। জুয়েল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা উদাহরণ লিখি, হি বিকেম এ টিচার। হি বিকেম এ টিচার। আচ্ছা, আমি এটা একটু লিখে দেই, হি বিকেম, হি বিকেম এ টিচার। ঠিক আছে, এরপর লিখো হি ইজ আ ডক্টর। তারপর লিখো হি ইজ রিচ।
আচ্ছা, এগুলো একটু আমাদের ভালো করে একটু খেয়াল করতে হবে, কারণ এখানে আমাদের গ্রামারের যে জিনিসগুলো আমাদের দরকার বা যে জিনিসগুলোর জন্য আমরা গ্রামার পারি না এইখানে সেগুলো। লিঙ্কিং ভার্ব বা কোপোলেটিভ ভার্ব এটা সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? স্যার যে সকল ভার্ব বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। আমি 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 সংজ্ঞা শুনতে চাই না, আমার সংজ্ঞার দরকার নেই। আমি যে এইখানে এত কিছু পড়িয়েছি, একবারও কি সংজ্ঞা বলছি? সংজ্ঞা বইপত্রে খুঁজলে পাওয়া যাবে। আমার দরকার বোঝা লিঙ্কিং ভার্বটা কি। সাধারণত ভার্ব বলতে আমরা কাজ করা কি বুঝি, তো লিঙ্কিং ভার্ব যে কাজটা করবে এ কোনো কাজ করবে না, এ লিঙ্কার হিসেবে কাজ করবে। এইখানে হি আছে আর এইখানে টিচার আছে, বিকামটা এসে করছে কি এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, হিও যা টিচারও তা। পরেরটাতে তুমি আসো, এইখানে হিও যা ডক্টরও তা। ইজ এসে করছে কি এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। আবার দেখো এইখানে হি রিস একই কথা, মাঝখানে এসে ইজ করছে কি এই দুজনের মধ্যে সম্পর্ক করে দিয়েছে। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় লিঙ্কার্স বা লিঙ্কিং ভার্ব। এগুলোর আরেকটা নাম আছে, এগুলোকে বলা হয় কোপুলেটিভ ভার্ব বা কপুলা বলা হয়। এখন দেখো এই যে এইখানে রিস ডক্টর টিচার, আমরা এখানে একটা শব্দ লিখিয়েছিলাম প্রিডিকেটিভ কমপ্লিমেন্ট, প্রিডিকেটিভ কমপ্লিমেন্ট বলছিলাম আমরা, বা প্রিডিকেট নাউন বলছিলাম আমরা। এর কারণটা হচ্ছে কি, এর কারণটা হচ্ছে যে লিঙ্কিং ভার্বের অবজেক্ট থাকে না। এইখানে যে টিচার, এই টিচার কিন্তু লিঙ্কিং ভার্বের অবজেক্ট না। এই টিচারটা হচ্ছে মূলত আমাদের যে সাবজেক্ট আছে বা প্রিডিকেট সাবজেক্ট আছে, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার। বোঝা গেছে বিষয়টা? এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার। এখন লিঙ্কিং ভার্বের পরে যখন থাকে, আমরা এই কারণে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্থক্যটা বলছিলাম। এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং আমি বলেছিলাম কমপ্লিমেন্টটা নাউন হতে পারে, কমপ্লিমেন্ট প্রোনাউন হতে পারে, কমপ্লিমেন্ট ইনফিনিটিভ হতে পারে, কমপ্লিমেন্ট পার্টিসিপলও হতে পারে। দেখো টিচারও নাউন, ডক্টরও নাউন। রিস কি নাউন? রিস নাউন না। রিস কে? রিস হলো অ্যাডজেক্টিভ। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন কি গ্রামার কি পড়বা সামনের দিন থেকে আর আমার কাছে? জি স্যার। হ্যাঁ পড়বো। না, আমি আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে লিখো অবজেক্ট কমপ্লিমেন্ট। একটু দ্রুত লিখতে হবে। লিখো ডাইরেক্ট অবজেক্টের পরে বসে, অবজেক্ট কমপ্লিমেন্ট ডাইরেক্ট অবজেক্টের পরে বসে। আচ্ছা, তো এই সেন্টেন্সটাতে এই যে আমরা শুরুর দিন আমি এটা দেখিয়েছিলাম, এইখানে হিম হলো আমাদের জন্য, মেইড হলো আমাদের জন্য ভার্ব, হিম হলো ডাইরেক্ট অবজেক্ট, আর ক্যাপ্টেন এটাকে মাঝে মধ্যে আমাদের অবজেক্ট বলতে ইচ্ছা করে, অবজেক্ট হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট না। এবং এই কমপ্লিমেন্ট সাবজেক্টেরও হয়, এই কমপ্লিমেন্ট অবজেক্টেরও হয়। এইটা হচ্ছে মূলত হিমের কমপ্লিমেন্ট। বোঝা গেছে? এটা কার কমপ্লিমেন্ট? হিমের কমপ্লিমেন্ট। এগুলো আমরা পরে আরো একবার পড়াবো, আরো ভালো করে পড়াবো। ঠিক আছে, আমরা পরের উদাহরণটাতে আসি। আমরা লিখি অপোজিটিভ। অপোজিটিভ, অপোজিটিভ সম্পর্কে কি ধারণা আছে? জি স্যার, একটু একটু ধারণা আছে। জি স্যার। স্যার অপোজিটিভটা একটু সংক্ষেপে একটু বলে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি সেটাই বলে দিচ্ছি। সংক্ষেপে বলবো না, ভালোভাবেই বলবো। আচ্ছা, এই যে সেন্টেন্সটা লিখলাম আমরা, এই সেন্টেন্সটাকে একটু পড়ি। হি এ ডক্টর ইজ মাই ব্রাদার। Is a doctor is my brother.
আচ্ছা, আমি এইখানে এখন এটুকুকে আমি বাদ দিয়ে দিই। এটুকু ছাড়া কি বাক্যের অর্থ হয়? হি ইজ মাই ব্রাদার। জি স্যার। আচ্ছা, এই যে অতিরিক্ত যে তথ্যটুকু আমরা দিলাম দুইটা কমার মধ্যে লিখে, এইটুকু হচ্ছে আমাদের জন্য অ্যাপোজিটিভ। বোঝা গেছে? জি স্যার। এটা নাউন অতিরিক্ত তথ্য, অতিরিক্ত কোনো তথ্য দিয়েছে। নাউন সম্পর্কে আমাদের কি করেছে? অতিরিক্ত তথ্য, অতিরিক্ত কিছু তথ্য দিয়েছে। আর এই বেচারে অ্যাপোজিটিভ, এ সবসময় নাউন হবে। এবং আপনাদের জন্য আমি আমার একদম ভেরি ফার্স্ট ইংলিশের ক্লাস যখন আমি করিয়েছি, বিসিএস এর প্রশ্ন যখন আমি সলভ করিয়েছিলাম, তখন আমি দেখিয়েছিলাম হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ ডক্টর ইজ কেম ট্রু। ঠিক আছে? বাংলাদেশের খুব বড় একটা প্রতিষ্ঠানের খুব বড় একজন স্যার খুব আস্থার সাথে এই জিনিসটুকুকে ভুল করছিলেন, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এটাকে তিনি কারেকশন করে দিয়েছিলেন অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে। অ্যাপোজিটিভগুলো মনে রাখতে হবে, অ্যাপোজিটিভগুলো সর্বদাই নাউন হবে, যাই থাকুক না কেন। আর অ্যাপোজিটিভ চেনার উপায় হলো এখানে একটা কমা থাকে, এই কমার মধ্যে অ্যাপোজিটিভটা থাকে। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এটা আমরা পরে আরো ভালো করে বুঝবো। এরপরে আসি আমরা লিখি আমরা ডাইরেক্ট অ্যাড্রেস, সরাসরি সম্বোধন। আমরা একটা উদাহরণ লিখি। জন কমা দিয়ে could you pass the salt? জন কমা দিয়ে could you pass the salt? দেখেন এইখানে কি করছে, তাকে জনকে সরাসরি সম্বোধন করছে না? এখানে জনকে কি সরাসরি সম্বোধন করছে না? তাহলে এইটা আমরা মোটামুটি 8টা নিয়ম লেখালাম। এর বাইরে আরো কিছু মানে নিয়ম আছে যেগুলো আমাদের দরকার পড়ে না। আচ্ছা, আমাকে কি আর মিনিট 5 সময় কি দেওয়া যাবে? জি স্যার। আমাকে কি আর মিনিট 5 সময় দেওয়া যাবে? দেওয়া যাবে আচ্ছা, তাহলে আমরা তো এতক্ষণ পজিশন দেখলাম, ঠিক আছে? আমরা এখন এতক্ষণ পজিশনও দেখলাম, এর সাথে কিছু ফাংশনও দেখলাম। এরপর আমরা লিখি রুল 1। আমরা লিখি জিরান্ট অবলিক ইনফাইনাইট বা ইনফিনিটিভ। অবলিক পার্টিসিপল, এর অবজেক্ট হিসেবে নাউন বসে। আমরা একটা উদাহরণ লিখি। I joined a riding school.
এইখানে কি যেন বলছিলাম, ও আই জয়েন্ট এ রাইডিং স্কুল, আমরা রাইডিং এর নিচে দাগ দিই, RIDING, রাইডিং এর নিচে দাগ দিয়েছে। জি স্যার। রাইডিংটা এখানে জিরান্ট না পার্টিসিপল? রাইডিংটা জিরান্ট না পার্টিসিপল? স্যার পার্টিসিপল। এই এতক্ষণ একটু তাকান রে ভাই, এইখানে রাইডিং স্কুল যখন আপনি বলতেছেন, স্কুলটা কি রাইড করতেছে? এটা না জিরান্ট। স্যার। এখন জিরান্ডের কমপ্লিমেন্ট হিসেবে বা জিরান্ডের অবজেক্ট হিসেবে আমরা যেটাই বলি, আমি মানে কমপ্লিমেন্টটা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কমপ্লিমেন্ট হিসেবে এইখানে ভার্ব, সরি নাউন বসবে। এরপরে লিখেন, অনেক 4-5টা রুলস আছে, তো আমি এই 2টা লিখিয়ে আপনাদেরকে আজকে ছেড়ে দেব। এরপর লিখেন, প্রিপজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে নাউন হবে। প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে নাউন হবে। লিখছেন? লিখছে স্যার। লিখেন, she had no faith in imagination. স্যার আবার একটু বলেন। she had no faith in imagination. Imagination. লিখছেন? জি স্যার। এখন দেখেন এইখানে ইনের নিচে দাগ দেন। ইন কি প্রিপজিশন না? জি স্যার, প্রিপজিশন। ইনের পরে কি একটা মাত্র ওয়ার্ড আছে না, ইমাজিনেশন? ওটাকে এবার চোখ বুঝে লেখেন নাউন, আর কোনো কিছু ভাবার দরকার নেই। প্রিপজিশন আর নাউন। তবে এইখানে যদি ইয়ে হয়, লিখেন আরেকটা উদাহরণ লিখেন। বলেন স্যার। The book is on the table. The book is on the table. অন হচ্ছে প্রিপজিশন। এখন দেখেন, আমি তো একটু আগে বলছিলাম একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, নাউন হবে, কিন্তু এখানে তো একটা ওয়ার্ড নেই, ওয়ার্ড চলে আসছে 2টা। কি কি? আচ্ছা, এখানে টেবল বানাবো, আর্টিকেল। টেবল TABL, টেবল। এখন দেখেন এখানে কি আসছে, দা টেবিল। হ্যাঁ, দা চলে আসছে না? যদি দা চলে আসে তাহলে এই ক্ষেত্রে একটু নিয়মটা লিখে রাখেন। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, দা চলে আসলে তাহলে আমরা লিখব প্রিপজিশন প্লাস আর্টিকেল অবলিক আর্টিকেল তো অনকাইন্ড অফ অ্যাডজেক্টিভ, কখনো কখনো অ্যাডজেক্টিভ আসতে পারে। যদি 2টা ওয়ার্ড থাকে এরপরেটাই হবে নাউন। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটা হবে নাউন, আর শেষের ওয়ার্ডের আগে যেটা থাকবে সেটা আর্টিকেল হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এখানে দি কি, দি হচ্ছে আর্টিকেল, অথবা এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। স্যার ঠিক আছে, আমি একটু কথা বলবো স্যার? হ্যাঁ। আমি আপনার কাছেই পড়ছিলাম মেবি স্যার, হচ্ছে প্রিপজিশনের পরে যদি 2টা বা 3টা ওয়ার্ড যেটাই থাকুক না কেন, লাস্টেরটা আমরা নাউন ধরবো, তার পূর্বেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তার পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যদি থাকে, যদি 3টা থাকে, যেমন আমি যদি এটা লিখে দিই প্রি, যদি 3টা থাকে,
যদি তিনটা থাকে আপনারা একটু লিখে নেন, আমি জাস্ট স্ট্রাকচারটা একটু লিখে দিই। তাহলে এইটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব, তারপরটা হবে অ্যাডজেক্টিভ অর আর্টিকেল। এই এটা আপনি একটু কারেকশন করে একটু লিখে নিন, মানে কারেকশন না, মানে আমি যেটা বলবো যদি একটা ওয়ার্ড থাকে, আচ্ছা আমি তিনটাই একবারে লিখে দিই, তিনটাই আমি একবারে লিখে দিই। যদি একটা ওয়ার্ড থাকে তাহলে কি প্রিপোজিশন প্লাস একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ আর্টিকেল অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে শেষেরটা হবে নাউন, ঠিক তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক তার আগেরটা হবে অ্যাডভার্ব। বোঝা গেছে? তো আমরা তো 2 নম্বরের উদাহরণ দিয়েছি, 3 নম্বরের আরেকটা উদাহরণ লিখি, ওই প্রথম যেটা লিখছিলাম আমরা ওইটাই লিখি। দ্য বুক is on লিখছেন? লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করি আমরা 3 নম্বর নিয়মটা, রুলটা আমরা ফলো করব। এইখানে প্রিপোজিশন হলো এইখানে আমাদের প্রিপোজিশন হলো ওয়ান, ঠিক আছে? অনের পরে 3টা ওয়ার্ড আছে, তো 3টা ওয়ার্ড থাকলে আমাদের স্ট্রাকচারে কি যাবে? স্ট্রাকচারে যাবে একদম শেষেরটা নাউন, ঠিক আছে, মাঝখানেরটা থাকবে অ্যাডজেক্টিভ অর আর্টিকেল, ঠিক আছে, আর এইখানে এর আগে আরেকটা আছে দেয়ার, এইটা হবে কি তাহলে আমাদের অ্যাডভার্ব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর কিছু নিয়ম আছে। আজকে অনেক রাত হয়ে গেছে আর আজকে সারাদিন আমি অনেক জার্নি করেছি, তো আজকে আর আমি আর বেশি কথা বলবো না, আমি 1 মিনিটে আপনাদের এন্ডিং টানবো। আর এইগুলোকে ভাই একটু নোট করে রাখবেন, ঠিক আছে? আপনাদের কোনো কাজে লাগুক বা না লাগুক, নিজেরা যখন শিক্ষকতা পেশায় যখন আসবেন তখন দেখবেন যে স্টুডেন্টদের কাজে লাগতেছে। আর মনে হয় না এর থেকে সহজ করে কেউ নাউনকে মানে বলা সম্ভব। আমি কোনো